রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। পাকিস্তান তুরস্ক থেকে $15 বিলিয়ন ব্যয়ে 65টি কান 5th জেনারেশন ফাইটার জেট কিনতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের 70% মিসাইল এখনও অক্ষুণ্ণ রয়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সারমাত মিসাইলের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ইরান যুদ্ধ বন্ধে আলোচনার জন্য চীনের পথে ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান $15 বিলিয়ন ব্যয়ে তুরস্ক থেকে কিনতে যাচ্ছে 65টি কান 5th জেনারেশন স্টেলথ ফাইটার। চুক্তি অনুযায়ী উভয় দেশ যৌথভাবে এই যুদ্ধবিমান নির্মাণ করবে এবং পাকিস্তানে স্থাপন করা হবে একটি যৌথ নির্মাণ কারখানা। পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা সংক্রান্ত বেশ কয়েকটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই খবর। তবে পাকিস্তান বা তুরস্ক কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো কিছু প্রকাশ করা হয়নি এবং এ বিষয়ে খবর বিষয়েও উভয় পক্ষ নীরব। টাইমস অফ ইসলামাবাদের খবরে বলা হয়েছে, 2025 সালে উভয় দেশের কর্মকর্তারা অষ্টমবারের মতো বৈঠকে মিলিত হন কান যুদ্ধবিমান কেনা ও পাকিস্তানে যৌথ কারখানা স্থাপন বিষয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী বৈঠক শেষে তখন সাংবাদিকদের জানান, পাকিস্তান তুরস্ক যৌথভাবে কান যুদ্ধবিমান নির্মাণ বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে। পাকিস্তান তুরস্ক প্রতিরক্ষা সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। পাকিস্তান চীন থেকে চলতি বছরই ডেলিভারি পেতে যাচ্ছে J-35 নামক 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট। এ অবস্থায় তুরস্কের সঙ্গে যৌথভাবে কান যুদ্ধবিমান কেনার ঘটনা দেশটির প্রতিরক্ষা খাত ও প্রতিরক্ষা শিল্পের জন্য একটি বড় ধরনের মাইল ফলক হিসেবে স্থান পেতে যাচ্ছে। তুরস্কের সঙ্গে যৌথভাবে কান যুদ্ধবিমান নির্মাণ শুরু করলে পাকিস্তান দ্রুত 5th জেনারেশন ফাইটার জেট নির্মাণে সক্ষমতা অর্জন করতে পারবে এবং তুরস্কের পাশাপাশি একদিন তারাও এই যুদ্ধবিমান রপ্তানির সুযোগ পাবে। তুরস্কের নিজস্ব উদ্ভাবিত কান যুদ্ধবিমানের সিরিয়াল প্রোডাকশন ইতোমধ্যে শুরু হয়েছে। তুরস্ক বিমান বাহিনী প্রাথমিকভাবে 20টি কান যুদ্ধবিমান কেনার অর্ডার দিয়েছে এবং 2028 সাল থেকে এর ডেলিভারি পাবে। পরবর্তী পর্যায়ে আরও 10টি যুদ্ধবিমান সংগ্রহের কথা রয়েছে তুরস্ক বিমান বাহিনীর। 2025 সালের জুলাই মাসে ইন্দোনেশিয়া তুরস্ক থেকে $10 বিলিয়ন ব্যয়ে 48টি কান যুদ্ধবিমান কেনার চুক্তি করে। চুক্তি অনুযায়ী তুরস্ক ইন্দোনেশিয়ায় কান যুদ্ধবিমান তৈরির কারখানা স্থাপন করবে এবং ইন্দোনেশিয়াকে এই বিমান নির্মাণের প্রযুক্তি হস্তান্তর করবে। সৌদি আরব ও তুরস্ক থেকে 100টি কান যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে। কান যুদ্ধবিমান তুরস্কের নিজস্ব উদ্ভাবিত 5th জেনারেশন স্টেলথ ফাইটার। এর ইঞ্জিনও তৈরি করেছে তুরস্ক। তুরস্ক ছাড়া বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন 5th জেনারেশন ফাইটার জেট নির্মাণে সক্ষম। ইরান যুদ্ধ বন্ধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্তের স্থান এখন চীনের রাজধানী বেইজিং। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরের উদ্দেশ্যে মঙ্গলবার যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন। চীন যাত্রার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমার চীন সফরের মূল এজেন্ডা ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করা নয়, তবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এ বিষয়ে আমার দীর্ঘ আলোচনা হবে। ইরান যুদ্ধ এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, আর এই যুদ্ধে আমরাই জয়ী হতে যাচ্ছি। ইরানকে হয় আমাদের শর্ত মেনে নিতে হবে, নয়তো তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই মঙ্গলবার বলেছেন, ইরান যুদ্ধে বর্তমানে দুই পক্ষ। এক পক্ষ ইরানের গর্বিত জনগণ, আরেক পক্ষ আমেরিকান মিথ্যাবাদীর দল। আমেরিকান এই মিথ্যাবাদী অপরাধীর দল নিজেদের অপরাধ ঢাকতে ইরানের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে। এদিকে ট্রাম্পের চীন সফর উপলক্ষে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস থেকে 4টি রেড লাইন প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, চীন সফরে ট্রাম্প তাইওয়ান, চীনা রাজনৈতিক ব্যবস্থা, চীনা উন্নয়ন ব্যবস্থা ও চীনা উন্নয়নের অধিকার নিয়ে কোনো কথা বলতে পারবেন না। এর আগে প্রথমবার ক্ষমতায় এসে 2017 সালে চীন সফর করেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে, ইরান যুদ্ধে গোপনে ইরানের সঙ্গে জড়িয়ে পড়েছে চীন। তাছাড়া বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেলের ক্রেতা সহ বিভিন্ন কারণে চীন এখন ইরান যুদ্ধে বড় একটি পক্ষ। ফলে ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে এখন চীনের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যদিও এই সফরের বিষয়টি ইরান যুদ্ধ শুরুর আগে নির্ধারিত হয়, কিন্তু ইরান যুদ্ধের কারণে সফর এপ্রিল মাস থেকে পিছিয়ে মে মাসে আনা হয়েছে। ইরান যুদ্ধের কারণে ট্রাম্পের চীন সফর আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাশিয়ার সরকারি গণমাধ্যম আরটির খবরে বলা হয়েছে, চীনের পর ট্রাম্প মস্কো সফর করতে পারেন এবং এই সফরে ইউক্রেন যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত হতে পারে।
ইরানের কাছে এখনো 70% মিসাইল মজুত রয়েছে। এ তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে। 8 এপ্রিল যুদ্ধবিরতির পর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন ইরানের সব গুরুত্বপূর্ণ সমরাস্ত্র ধ্বংস করা হয়েছে, তাদের আর কোনো প্রতিরোধ ক্ষমতা নেই। কিন্তু ইরানের প্রতিরক্ষা ও সমরাস্ত্র সক্ষমতা সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করা হয়েছে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে। দেশটির গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে ইরানের কাছে এখনো বিপুল পরিমাণ মিসাইল মজুত রয়েছে এবং তাদের গুরুত্বপূর্ণ অনেক মিসাইল কেন্দ্র অক্ষত অবস্থায় রয়েছে। সেসব মজুদ কেন্দ্রের নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান আর্মি। চলতি মাসের শুরুর দিকের একটি গোপনীয় গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে এই খবর প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। মঙ্গলবার প্রকাশিত খবরে বলা হয়েছে ইরান হরমুজ প্রণালী বরাবর তার বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ঘাঁটি বজায় রেখেছে। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে ইরান হরমুজ প্রণালী বরাবর অবস্থিত 33টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে 30টিতে পুনরায় কার্যক্রম চালানোর সুযোগ পেয়েছে। এই ঘাঁটিগুলো হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী আমেরিকান যুদ্ধজাহাজ এবং ট্যাঙ্কারগুলোকে লক্ষ্যবস্তু বানাতে সক্ষম। ইরানের কাছে এখনো 70% ভ্রাম্যমাণ মিসাইল রয়েছে। এছাড়া যুদ্ধের আগে মজুত করা মিসাইলেরও 70% পর্যন্ত এখনো বহাল রয়েছে। রাশিয়া সফল পরীক্ষা চালিয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল সারমাত। 12 মে রাশিয়ার প্লেসেতস্ক কসমোড্রোম থেকে মিসাইলটি উৎক্ষেপণ করা হয়। 6000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কামচাটকা উপদ্বীপের কুরাটেস্ট রেঞ্জে মিসাইলটি আঘাত করে। সারমাত মিসাইলের পাল্লা 35,000 কিলোমিটার পর্যন্ত, যা পৃথিবীর প্রায় যে কোনো প্রান্তে আঘাত করতে সক্ষম কোনো প্রতিরোধ ছাড়া। সারমাত মিসাইলের সর্বশেষ এই পরীক্ষা বিশ্বের কৌশলগত অনেক হিসাব নিকাশকে পাল্টে দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পরিবর্তনশীল ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার আধুনিক প্রতিরক্ষা উদ্যোগের প্রতীক। পুতিন বলেছেন, চলতি বছরের শেষে মিসাইলটি যুদ্ধের জন্য মোতায়েন করা হবে। রাশিয়ার হাইপারসনিক মিসাইল এভানগার্ডের বাইরে প্রচলিত ধারার বিশ্বে যত মিসাইল আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী মিসাইল বর্তমানে সারমাত। পশ্চিমারা এই মিসাইলের নাম দিয়েছে শয়তান 2। এর গতি শব্দের তুলনায় 25 গুণ বেশি এবং একসঙ্গে 16টি পারমাণবিক বোমা বহন করতে সক্ষম। শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে একসঙ্গে আলাদা আলাদা লক্ষ্য বস্তুতে বোমা হামলা চালাতে সক্ষম এই মিসাইল। ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের অন্যতম লক্ষ্য ছিল আরব দেশগুলো ধ্বংস করা। বিশেষ করে সৌদি আরবকে যুদ্ধে জড়ানোর কৌশল নিয়েছিল ইসরায়েল। এমনকি ইরাকের মরুভূমিতে গোপন সামরিক ঘাঁটি স্থাপন করে আরব দেশগুলোতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলার দায় ইরানের উপর চাপিয়ে সৌদি আরবকে যুদ্ধে জড়ানোর চেষ্টা করা হয়। সৌদি নেতারা অত্যন্ত ঠান্ডা মাথায় মার্কিন ইসরায়েলি পরিকল্পনার ফাঁদে পা না দিয়ে ধৈর্য সহকারে কূটনৈতিক সমাধানের চেষ্টা করে। শেষ পর্যন্ত তা পাকিস্তানের মধ্যস্থতায় সফল হয়। সৌদি রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্য প্রিন্স তুর্ক আল ফয়সাল বলেছেন, উপসাগরীয় এই দেশটি ইরানের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেওয়ার একটি ইসরায়েলি পরিকল্পনায় পা দিতে অস্বীকার করেছে। প্রিন্স তুর্কি 2 দশকেরও বেশি সময় ধরে সৌদি আরবের গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন। তিনি সৌদি মালিকানাধীন সংবাদ মাধ্যম আরব নিউজে এক নিবন্ধে এই মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, ডিফ্যাক্টো নেতা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে রিয়াদ এই যুদ্ধ কূটনৈতিকভাবে সমাধান করার জন্য কঠোর পরিশ্রম করেছেন। তিনি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তা বন্ধ করতে নানাভাবে উদ্যোগ গ্রহণ করেছেন। প্রিন্স তুর্কি লেখেন, যখন ইরান এবং অন্যরা সৌদি আরবকে ধ্বংসের চুল্লিতে টেনে নেয়ার চেষ্টা করেছিল, তখন আমাদের নেতৃত্বে প্রতিবেশী দেয়া কষ্ট সহ্য করে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সব ধরনের উস্কানি এড়িয়ে যাওয়া হয় যাতে নাগরিকদের জীবন ও সম্পদ রক্ষা করা যায়। প্রিন্স তুর্ক আল ফয়সাল আরও বলেন, সৌদি আরব যদি তেহরানের স্থাপনা এবং স্বার্থে আঘাত এনে জবাব দিতে চাইত, তবে তারা তা সহজেই করতে পারত। কিন্তু এর ফলাফল হতো সৌদি আরবের তেল স্থাপনা এবং পানি শোধন কেন্দ্রগুলোর আরও ব্যাপক ক্ষয়ক্ষতি। আমাদের এবং ইরানের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেওয়ার ইসরায়েলি পরিকল্পনা যদি সফল হতো, তবে এই অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হতো। আমাদের হাজার হাজার ছেলে মেয়ে এমন এক যুদ্ধে প্রাণ হারাতো যেখানে আমাদের কোনো স্বার্থ নেই। ইসরায়েল এই অঞ্চলের উপর নিজের ইচ্ছা চাপিয়ে দিতে সফল হতো এবং আমাদের চারপাশে একমাত্র প্রধান শক্তি হিসেবে টিকে থাকতো। প্রিন্স তুর্কি সৌদি আরবের রাজ পরিবারের একজন প্রভাবশালী সদস্য, যার বাবা বাদশাহ ফয়সাল 1964 সাল থেকে 1975 সাল পর্যন্ত দেশটির জনপ্রিয় শাসক ছিলেন। প্রিন্স তুর্কি স্পষ্টভাবে জানিয়েছেন, উত্তেজনা যাতে আর বৃদ্ধি না পায় তা রোধ করতে পাকিস্তানের সাথে একসাথে কাজ করছে সৌদি আরব।
প্রিন্স তুর্ক আল ফয়সাল ইসরায়েল ও আরব আমিরাতের দিকে ইঙ্গিত করে বলেন, যারা যুদ্ধের প্ররোচনা দিচ্ছে, যুদ্ধ নিয়ে অহংকার এবং আস্ফালন চালিয়ে যাচ্ছে, সম্ভবত তারা বুঝতে পারছে না যে তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর সৌদি আরবের কোনো প্রভাবশালী ব্যক্তি প্রথম এভাবে মুখ খুললেন। এই যুদ্ধে সৌদি আরবের মার্কিন ঘাঁটি থাকা প্রতিটি উপসাগরীয় দেশে পাল্টা হামলা চালিয়ে জবাব দেয় ইরান। ইরান হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ করে দেওয়ার ফলে সৌদি আরব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পথ দিয়ে বিশ্বের অপরিশোধিত তেলের 1/5 পরিবাহিত হয়। গত মাসে সৌদি আরব ঘোষণা করেছে তাদের পূর্ব পশ্চিম পাইপলাইনে হামলার ফলে প্রতিদিন 7 লাখ ব্যারেল তেল উৎপাদন ক্ষমতা ব্যাহত হয়েছে, যা দেশটির বর্তমান রপ্তানির প্রায় 10%। এই পাইপলাইনটি পারস্য উপসাগরীয় উপকূলকে লোহিত সাগরের ইয়ানবু বন্দরের সাথে যুক্ত করে, যা হরমুজ প্রণালী এড়িয়ে তেল পরিবহনের সুযোগ দেয়। এছাড়া ইরানি হামলায় জুবাইল, রাস, তানুয়ারা, ইয়ানবু এবং রিয়াদের শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বিশ্ববাজারে পরিশোধিত তেল পণ্যের রপ্তানির উপর প্রভাব ফেলেছে। অনেক বিশ্লেষক ধারণা করেছিলেন সৌদি জ্বালানি স্থাপনার হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরব কঠোরভাবে দিতে পারে, কিন্তু একাধিকবার হামলার পরও সৌদি আরব আশ্চর্যজনক নীরবতা পালন করে, বরং যুদ্ধ বন্ধে সৌদি আরবের পরীক্ষিত মিত্র পাকিস্তানকে সামনে আনে। সৌদি আরবের আরব মিত্র দেশগুলো শুধু যুদ্ধ বন্ধে উদ্যোগী হননি, যুক্তরাষ্ট্রের উপর থেকে প্রতিরক্ষা নির্ভরতা কমিয়ে আনার উদ্যোগ গ্রহণ করে। উপসাগরীয় দেশগুলো যুদ্ধ সরঞ্জামের জন্য তুরস্কের দিকে ঝুঁকে পড়ে। একইভাবে পাকিস্তানের সাথে সৌদি আরব ও কাতার প্রতিরক্ষা চুক্তি কার্যকর করার জন্য উদ্যোগী হয়। ইরানের সাথে যুদ্ধের পর মার্কিন সরকার এবং প্রতিরক্ষা সংস্থাগুলো গ্রাহকদের কাছে অস্ত্র সরবরাহে দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে গেছে। উপসাগরীয় এবং আরব দেশগুলো দিন দিন তুর্কি অস্ত্র কেনা বা বিনিয়োগের জন্য চুক্তিবদ্ধ হচ্ছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু করার পর কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরবের উপর ব্যাপক চাপ সৃষ্টি করে। এই দেশগুলোর শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পর ইরানের হামলায় অসহায় হয়ে পড়ে। এসব দেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হয়েছিল ব্যালিস্টিক মিসাইলের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার জন্য, কিন্তু আরব এই রাষ্ট্রগুলো বর্তমানে গোলাবারুদ সংকট এবং ইরানের দূরপাল্লার ড্রোনের কারণে মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইরানি ড্রোন হামলায় এই অঞ্চলের বেশ কয়েকটি দূরপাল্লার রাডার সিস্টেম ধ্বংস হয়ে গেছে। এরপর থেকেই উপসাগরীয় দেশগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য তুরস্ক সরকার এবং প্রতিরক্ষা সংস্থাগুলোর সাথে যোগাযোগ ও চুক্তি স্বাক্ষর বাড়িয়ে দিয়েছে। উপসাগরীয় দেশগুলো এখন দেদারসে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য নানাভাবে চেষ্টা করছে। তারা ওইসব সিস্টেম সম্পর্কেও খোঁজ খবর নিচ্ছে যেগুলো ইতিমধ্যে এই অঞ্চলের সামরিক বাহিনী ব্যবহার করছে। ওমানের মতো ঐতিহাসিকভাবে নিরপেক্ষ অবস্থানে থাকা দেশও এই ধরনের সমরাস্ত্র কেনার দিকে আগ্রহ দেখাচ্ছে। সম্প্রতি তুরস্কের সমরাস্ত্র প্রদর্শনী সাহা এক্সপো ইরাক ও উপসাগরীয় দেশগুলোর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রী শেখ আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল সাবা, তুরস্কের সমরাস্ত্র কোম্পানি আসেলসান, হ্যাভেলসান, ড্রোন প্রস্তুতকারক বাইকার, সাজোয়াজান প্রস্তুতকারক ওটোকার এবং ইয়ানকো শিপইয়ার্ড সহ তুরস্কের প্রধান প্রতিরক্ষা কোম্পানিগুলো থেকে সামরিক সরঞ্জাম সংগ্রহের জন্য একটি আন্তঃরাষ্ট্রীয় বিক্রয় প্রোটোকল স্বাক্ষর করেছে। সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র কুয়েত সরকারের চিন্তাভাবনা সম্পর্কে অবগত একটি সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছে, কুয়েত বাইকারের তৈরি মাঝারি উচ্চতায় দীর্ঘক্ষণ উঠতে সক্ষম 1 ইঞ্চি ড্রোন এবং হিসার এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি আগ্রহী, যা স্বল্প ও মাঝারি উচ্চতার হুমকি মোকাবেলার জন্য তৈরি। কুয়েতের এই আগ্রহ নতুন নয়। দেশটি ইতোমধ্যে 2023 সালে আঙ্কারার কাছ থেকে বাইরাক্তার TB2 ড্রোন কেনা শুরু করেছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সৌদি আরব এবং কাতার তুর্কি কোম্পানিগুলো তৈরি ড্রোন বিধ্বংসী ব্যবস্থার প্রতি বিশেষ আগ্রহী। উভয় দেশেই কুরকুট 100/25 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য চুক্তি স্বাক্ষর করেছে। আসেলসানের তৈরি এই সিস্টেমটি 25 মিলিমিটারের স্মার্ট গোলাবারুদ ব্যবহার করে ফার্স্ট পার্সন ভিউ এবং টিথার ড্রোন প্রতিহত করার জন্য ডিজাইন করা হয়েছে।
সৌদি আরব তুরস্কের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কেনার আগ্রহ দেখিয়েছে, যার মধ্যে ছোট ট্রাকে স্থাপনযোগ্য লেজার নির্দেশিত ড্রোন বিধ্বংসী ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, উপসাগরীয় দেশগুলো তুরস্কের ভবিষ্যৎ সিস্টেমগুলোর প্রতি আগ্রহী হওয়ার কারণ হল যুক্তরাষ্ট্রের মতো বিকল্প সরবরাহকারীরা প্যাট্রিয়ট এবং থার্ড সিস্টেম ও গোলাবারুদ সরবরাহের ক্ষেত্রে কয়েক বছরের দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে গেছে। এছাড়া প্রমাণ হয়েছে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও তারা আর নিরাপদ নয়। শর্ত অনুকূল থাকলে উপসাগরীয় এসব দেশ একই সময়ের মধ্যে তুর্কি সিস্টেমগুলো কিনতে পারে। তুর্কি সিস্টেমের সুবিধা হলো স্থানীয়ভাবে উৎপাদন ও যৌথ উন্নয়নের সুযোগও পেতে পারে। স্বাভাবিকভাবে উপসাগরীয় দেশগুলো তুরস্কে প্রতিরক্ষা সিস্টেমের দিকে ঝুঁকে পড়ছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের ভৌগোলিক রাজনীতিকেই নাড়িয়ে দেয়নি, এটি বিশ্ব অর্থনীতির উপরও এক ভয়াবহ চাপ তৈরি করেছে। বিশেষ করে জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তা বিশ্বের বড় বড় অর্থনীতির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতও এর বাইরে নয়, বরং বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসেবে ভারত এই সংকটের অন্যতম বড় ভুক্তভোগী হওয়ার ঝুঁকিতে রয়েছে। এই পরিস্থিতিতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে বিদেশ সফর কমাতে, স্বর্ণ কেনা এড়িয়ে চলতে, বাড়ি থেকে কাজ করতে এবং জ্বালানি সাশ্রয়ী জীবনযাপন করতে আহ্বান জানিয়েছেন। অনেকের কাছে এই আহ্বান বিস্ময়কর মনে হলেও এর পেছনে রয়েছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষা, আমদানি ব্যয় কমানো এবং সম্ভাব্য অর্থনৈতিক সংকট মোকাবিলার বড় হিসাব। হায়দ্রাবাদে এক জনসভায় মোদি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ভারতকে অত্যন্ত সতর্কভাবে এগোতে হবে। তিনি মানুষকে অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকতে বলেন, কারণ আন্তর্জাতিক বিমান ভাড়া এবং জ্বালানি ব্যয় দ্রুত বেড়ে যাচ্ছে। একই সঙ্গে তিনি স্বর্ণ কেনা কমানোর আহ্বান জানান, কারণ ভারত বিশ্বের অন্যতম বৃহৎ স্বর্ণ আমদানিকারক দেশ। ভারতীয়দের স্বর্ণের প্রতি ঐতিহ্যগত ঝোঁক দেশের বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা ব্যয় করে। যখন বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর চাপ বাড়ছে, তখন সরকার চায় এই খাতে ব্যয় কমানো হোক। মোদি শুধু বিদেশ ভ্রমণ বা স্বর্ণ কেনা কমানোর কথাই বলেননি, তিনি মানুষকে বাড়ি থেকে কাজ করার মডেল গ্রহণ করতে উৎসাহিত করেন, যেটি করোনা মহামারীর সময় জনপ্রিয় হয়েছিল। তার যুক্তি ছিল, অফিসে যাতায়াত কমলে জ্বালানি খরচ কমবে। তিনি অনলাইন মিটিং বাড়ানোর কথা বলেন, যাতে ব্যবসায়িক ভ্রমণ কমে যায়। পাশাপাশি তিনি গণপরিবহন ব্যবহার এবং কার পুলিং এর পরামর্শ দেন। এমনকি রান্নার তেল ব্যবহার কমানোর আহ্বান জানিয়ে তিনি এটিকে স্বাস্থ্যকর ও দেশপ্রেমিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। में ही जाना जरूरी है तो फिर এই বক্তব্যের পেছনে মূল উদ্বেগ হলো ভারতীয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ। একটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মূলত সেই দেশের আর্থিক নিরাপত্তা বলয়। বিদেশ থেকে পণ্য আমদানি, ঋণ পরিশোধ, আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা এবং মুদ্রার মান স্থিতিশীল রাখতে এই রিজার্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের রিজার্ভ কয়েক মাস আগেও তুলনামূলক শক্তিশালী অবস্থানে ছিল, কিন্তু ইরান যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করে এবং এতে ভারতের আমদানি ব্যয় হঠাৎ করে বেড়ে যায়। ফেব্রুয়ারির শেষ দিকে ব্রেন্ট ক্রুডের দাম যেখানে ব্যারেল প্রতি $73 ছিল, তা কয়েক মাসের মধ্যেই $105 উপরে পৌঁছে যায়, অর্থাৎ প্রায় 50% বৃদ্ধি। ভারতের মতো বিশাল তেল আমদানিকারক অর্থনীতির জন্য এটি একটি বড় ধাক্কা। खर्च होती है पेट्रोल डीजल बचाकर हमें वो मुद्रा भी बचानी है। ইরান যুদ্ধের কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীর পরিস্থিতি বিশ্ববাজারে আতঙ্ক তৈরি করেছে। এই সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হতো। যুদ্ধের পর ইরান সেখানে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে, ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যাহত হয়। যুক্তরাষ্ট্র আবার ইরানি বন্দরগুলোর উপর নৌ অবরোধ আরোপ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর সরাসরি প্রভাব পড়ে বৈশ্বিক তেলের দামে। ভারতের সমস্যা হলো দেশটির অর্থনীতি এখনো আমদানি নির্ভর জ্বালানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। দেশটি বছরে শত শত বিলিয়ন ডলারের তেল আমদানি করে। গত অর্থ বছরে ভারত প্রায় $123 বিলিয়ন অপরিশোধিত তেল আমদানি করেছে। এই ব্যয় ভারতের আমদানি তালিকায় সবচেয়ে বড়। যুদ্ধের কারণে যদি তেলের দাম আরও বাড়ে, তাহলে ভারতের আমদানি বিলও আরও বেড়ে যাবে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। साथियों, गोल्ड यानी सोने की खरीद
एक और पहलू है। এখানে আরেকটি বড় বিষয় হলো স্বর্ণ। ভারতীয় সমাজে স্বর্ণ শুধু অলংকার নয়, এটি বিনিয়োগ, সামাজিক মর্যাদা এবং পারিবারিক নিরাপত্তার প্রতীক। বিয়ে, উৎসব কিংবা সঞ্চয়ের জন্য ভারতীয়রা বিপুল পরিমাণে স্বর্ণ কেনে, কিন্তু এই স্বর্ণের প্রায় সবটাই বিদেশ থেকে আমদানি করতে হয়। গত বছরে ভারত প্রায় 72 বিলিয়ন ডলারের স্বর্ণ আমদানি করেছে। যখন অর্থনীতি চাপে থাকে তখন এত বড় বৈদেশিক মুদ্রা স্বর্ণের পেছনে ব্যয় করা সরকারের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই মোদি জনগণকে স্বর্ণ কেনা কমাতে বলেছেন। कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, বিদেশে ভ্রমণের বিষয়টি একইভাবে গুরুত্বপূর্ণ। ভারতীয় মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণীর বিদেশ ভ্রমণের প্রবণতা গত এক দশকে অনেক বেড়ে গেছে। লাখ লাখ ভারতীয় প্রতি বছর পর্যটন, ব্যবসা বা শিক্ষার জন্য বিদেশে যায়। এতে বৈদেশিক মুদ্রার বিপুল বহিঃপ্রবাহ ঘটে। বিদেশে গিয়ে ভারতীয়রা যে অর্থ ব্যয় করে সেটিও কার্যত দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর চাপ সৃষ্টি করে। যুদ্ধ পরিস্থিতিতে বিমান ভাড়া ও ভ্রমণ ব্যয় বাড়ায় এই খরচ আরো বেড়ে যাচ্ছে। ফলে সরকার মনে করছে আপাতত বিদেশ ভ্রমণ কমানোই নিরাপদ। মোদি যে বিষয়টি সবচেয়ে জোর দিয়ে তুলে ধরছেন তা হলো দায়িত্বশীল দেশপ্রেম। তার মতে শুধু সীমান্ত যুদ্ধ করাই দেশপ্রেম নয়, বরং অর্থনৈতিক সংকটের সময় দায়িত্বশীল আচরণও দেশপ্রেমের অংশ। অর্থাৎ কম জ্বালানির ব্যবহার, কম আমদানি নির্ভর জীবনযাপন এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলাও জাতীয় দায়িত্ব। এই বক্তব্যের মাধ্যমে তিনি জনগণের মধ্যে এক ধরনের অর্থনৈতিক শৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন। विदेशी मुद्रा बचाने के लिए हमारी देशभक्ति। ভারতের সামনে আরো একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো সার আমদানি। বিশ্বের সবচেয়ে বেশি ইউরিয়া আমদানিকারক দেশ ভারত। কৃষি নির্ভর অর্থনীতির কারণে দেশটিকে বিপুল পরিমাণ সার বিদেশ থেকে আনতে হয়। অথচ উপসাগরীয় অঞ্চল থেকে বিশ্বের বড় অংশের ইউরিয়া সরবরাহ হয়। যুদ্ধের কারণে সেই সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে। ফলে সারের দাম বাড়ছে এবং সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ছে। মোদি কৃষকদের সার ব্যবহার কমানোর আহ্বান জানিয়ে মূলত এই সংকটের দিকেই ইঙ্গিত করেছেন। 25%, 30%, 40%, 50%। যদি ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমে যায় তাহলে এর প্রভাব শুধু আমদানি খাতেই সীমাবদ্ধ থাকবে না। ভারতীয় রুপির মানও চাপে পড়তে পারে। রুপির মান কমে গেলে আমদানি আরও ব্যয়বহুল হবে। এতে মূল্যস্ফীতি বাড়বে, সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বৃদ্ধি পাবে এবং শিল্প উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়বে। জ্বালানির দাম বাড়লে পরিবহন ব্যয় বাড়ে, পরিবহন ব্যয় বাড়লে খাদ্যসহ প্রায় সব পণ্যের দাম বাড়তে শুরু করে। ফলে সামগ্রিক অর্থনীতি চাপের মুখে পড়ে। এমন পরিস্থিতিতে ভারত সরকার মূলত ব্যয় নিয়ন্ত্রণের কৌশল নিচ্ছে, কিন্তু এই কৌশল বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ স্বর্ণ কেনা ভারতীয় সংস্কৃতির গভীরে প্রথিত। একইভাবে বিদেশ ভ্রমণও দ্রুত বাড়তে থাকা মধ্যবিত্তের জীবনধারার অংশ হয়ে উঠেছে। মানুষ সরকারের আহ্বানে সাড়া দেবে কিনা তা নিশ্চিত নয়। তাছাড়া বাড়ি থেকে কাজ করার সংস্কৃতিও সব খাতে কার্যকর নয়। উৎপাদন শিল্প, খুচরা ব্যবসা বা পরিবহন খাতের কর্মীরা দূরবর্তীভাবে কাজ করতে পারেন না। लेकिन मेरा आग्रह है कि नए विदेशी प्रोडक्ट हमें नहीं खरीदने चाहिए। তবুও মোদির বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক বার্তা রয়েছে। তিনি জনগণকে আগেভাগেই সতর্ক করতে চাইছেন যে পরিস্থিতি সহজ নয় এবং সামনে আরো কঠিন সময় আসতে পারে। সাধারণত সরকারগুলো বড় অর্থনৈতিক সংকটের শঙ্কা দেখলে জনগণকে প্রস্তুত করতে শুরু করে। মোদির বক্তব্য অনেকটা সেই ধরনের একটি প্রস্তুতিমূলক বার্তা। বিশ্ব রাজনীতির দিক থেকেও এই পরিস্থিতি গুরুত্বপূর্ণ। ইরান যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের সংঘাত নয়, এটি বৈশ্বিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি জড়িত। ভারত ঐতিহাসিকভাবে ইরান ও উপসাগরীয় অঞ্চলের সঙ্গে অর্থনৈতিকভাবে গভীরভাবে সংযুক্ত। ফলে এই অঞ্চলের অস্থিরতা ভারতের উপর সরাসরি প্রভাব ফেলে। विदेश से हमारे घर में घुस गया है। फिर इस लिस्ट से অন্যদিকে ভারতের অর্থনীতি বর্তমানে দ্রুত প্রবৃদ্ধির পর্যায়ে রয়েছে। সরকার অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন এবং প্রযুক্তি খাতে ব্যাপক বিনিয়োগ করছে। এই সময় বড় ধরনের জ্বালানি সংকট অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ধীর করে দিতে পারে। তাই সরকার চাইছে অপ্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা ব্যয় কমিয়ে প্রয়োজনীয় খাতে রিজার্ভ ধরে রাখতে। মোদির এই আহ্বানকে কেউ কেউ অর্থনৈতিক বাস্তববাদ হিসেবে দেখছেন, আবার এটিকে কেউ কেউ জনমত তৈরির রাজনৈতিক কৌশল বলছেন। কারণ
জনগণকে আগে থেকেই সাশ্রয়ী জীবনের বার্তা দিলে ভবিষ্যতে কঠিন অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া সরকারের জন্য সহজ হতে পারে। আবার এটা জাতীয়তাবাদী আবেগ তৈরিরও একটি উপায় হতে পারে, যেখানে ব্যক্তিগত ভোগ কমানোকে দেশপ্রেমের অংশ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। हर नागरिक, हर राजनीतिक दल, हर सरकार। তবে অর্থনীতিবিদদের মতে দীর্ঘমেয়াদে ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জ্বালানি নির্ভরতা কমানো। নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক যানবাহন এবং স্থানীয় উৎপাদন বাড়ানো ছাড়া এই ধরনের বৈশ্বিক সংকট থেকে পুরোপুরি নিরাপদ থাকা সম্ভব নয়। ভারত ইতিমধ্যে সৌরশক্তি ও সবুজ জ্বালানিতে বিনিয়োগ বাড়িয়েছে, কিন্তু তেলের উপর নির্ভরতা এখনো অত্যন্ত বেশি। বর্তমান সংকট ভারতকে আবারও মনে করিয়ে দিয়েছে যে বৈশ্বিক যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব সাধারণ মানুষের রান্নাঘর, যাতায়াত, সঞ্চয়, ভ্রমণ এবং দৈনন্দিন জীবন পর্যন্ত পৌঁছে যায়। তাই মোদির বক্তব্যকে শুধু রাজনৈতিক ভাষণ হিসেবে দেখলে ভুল হবে। এটি আসলে একটি বড় অর্থনৈতিক সতর্কবার্তা, যেখানে সরকার জনগণকে সংকটময় বৈশ্বিক বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে বলেছে। तो भारत हर संकट में जरूर विजयी होगा। ভারতের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই যুদ্ধ কত দীর্ঘ হবে এবং বৈশ্বিক জ্বালানি বাজার কতটা অস্থিতিশীল থাকবে। যদি সংঘাত দীর্ঘস্থায়ী হয় তাহলে ভারতের জন্য আরও কঠিন সিদ্ধান্ত অপেক্ষা করতে পারে। তখন হয়তো আরও কঠোর জ্বালানি সাশ্রয় নীতি, আমদানি নিয়ন্ত্রণ কিংবা ব্যয় সংকোচনের পদক্ষেপ নিতে হতে পারে। আর যদি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায় তাহলে মোদির এই সতর্কবার্তা হয়তো সাময়িক আতঙ্ক হিসেবেই ইতিহাসে থেকে যাবে। কিন্তু আপাতত ভারতের সরকার স্পষ্টভাবেই বুঝতে পারছে যে ইরান যুদ্ধ শুধু একটি দূরবর্তী সামরিক সংঘাত নয়, বরং এটি ভারতের অর্থনৈতিক নিরাপত্তার জন্য একটি বড় পরীক্ষা। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।